এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শরীফ ওসমান বিন হাদি একটি বিপ্লবী নাম। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি স্বল্প সময়েই জাতীয় পর্যায়ে আলোচিত হয়ে ওঠেন। তার ধারালো বক্তব্য, সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান তাকে একদিকে সমর্থকদের প্রিয় করে তোলে, অন্যদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। কিন্তু 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় ঢাকার পল্টন এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার পর 6 দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে। এই অকাল মৃত্যু দেশকে নতুন অস্থিরতায় ঠেলে দিয়েছে, যেখানে রাস্তায় উঠেছে স্লোগান, আমিও হাদি হব, গুলির মুখে কথা কব। শরীফ ওসমান হাদির জন্ম 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সাধারণ পরিবারে। তার পিতা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ইমাম, যার কাছ থেকে তিনি সত্য বলার সাহস উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলে প্রায়ই উল্লেখ করতেন। 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট হাদির শিক্ষাজীবন শুরু হয় নেসারাবাদ কামিল মাদ্রাসায়। স্কুল জীবনেই লেখালেখির প্রতিভা দেখিয়ে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি শিক্ষকতায় নিয়োজিত হন, প্রথমে সাইফোর্স কোচিং সেন্টারে, পরে ইউনিভার্সিটি অফ স্কলার্সে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো এই আন্দোলনে তিনি হয়ে ওঠেন অন্যতম পরিচিত মুখ। অভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ, একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় তার উপস্থিতি থেকে শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি, সবকিছুতেই তিনি সোচ্চার ছিলেন। সামাজিক মাধ্যমে তার লাইভ, পোস্ট ও ভিডিও ভাইরাল হয়ে তাকে জনপ্রিয় করে তোলে। সমর্থকদের কাছে তিনি ছিলেন ভয়হীন নেতা, যিনি রাজনীতিতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কারের কথা বলতেন। অভ্যুত্থানের পর তিনি রাজনীতির মূল স্রোতে প্রবেশ করেন। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন। প্রচারণায় মুড়ি বাতাসা বিতরণ থেকে সাধারণ মানুষের সঙ্গে সংলাপ, সবই ছিল তার কৌশল। কিন্তু উত্থানের সঙ্গে বাড়তে থাকে হুমকি। তিনি নিজেই দেশি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ করেন। 12 ডিসেম্বর দুপুরে বিজয়নগরের কালভার্ট রোডে প্রচারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে বেসরকারি এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থা সংকটজনক হওয়ায় 15 ডিসেম্বর সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও 18 ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর প্রথম আসে তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চ থেকে, যেখানে তাকে শহীদ আখ্যা দেওয়া হয়। মৃত্যুর পর দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তার হত্যার দাবিতে উত্তাল রাজধানীসহ সারা দেশ। ঢাকার শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হয়। অশান্তি ছড়ায় চট্টগ্রাম, রাজশাহী সহ অন্যান্য জেলায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে গভীর শোক প্রকাশ করেন, হত্যার পূর্ণ তদন্তের আশ্বাস দেন এবং শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তিনি হাদিকে জুলাই অভ্যুত্থানের নির্ভীক যোদ্ধা বলে অভিহিত করেন এবং তার পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা করেন।
শরীফ ওসমান হাদির জীবন ও মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। রাজনৈতিক সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা এবং তরুণ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে সমর্থকদের চোখে তিনি প্রতিরোধের প্রতীক, যার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার অকাল প্রয়াণ দেশের গণতান্ত্রিক যাত্রায় এক অপূরণীয় ক্ষতি, যা সময়ের সঙ্গে আরও গভীরভাবে অনুভূত হবে। আশরাফ আলী ফারুকী, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।